ভোটার পিছু সর্বোচ্চ 10 টাকা খরচ করতে পারবেন একজন প্রার্থী। ফেরারি আসামি অংশ নিতে পারবেন না ভোটে। আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো ইসি। নির্বাচন বানচালে দেশ বিদেশে ষড়যন্ত্র দেখছে বিএনপি। জাতীয় পার্টির বিরুদ্ধে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই বন্ধের আহ্বান। সিলেটের পাথর লুটে 42 জন শনাক্ত। জড়িত বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরাও, বলছে দুদক। নিষ্ক্রিয়তা ছিল বিজিবির। ডাকসু নির্বাচন বানচালের শঙ্কা বৈষম্য বিরোধীদের। ব্যালটে জবাব দিতে চায় ছাত্রদল। 9 সেপ্টেম্বর ভোট হতে বাধা নেই। হাইকোর্টের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ। গরু বাছুর সব তো বিক্রি করে দিতে আছে, তার নালি তো খাতি দেবো কি? বড় করে পানি দিয়ে যখন আমাদের আর বেরোনি কোন লাইনে গড়ে প্লাবিত হয়ে গেছে। এবং 4 দশক ধরে জলাবদ্ধতার সঙ্গে লড়ছেন যশোরের ভবদহের লাখ লাখ মানুষ। পাম্পে পানি সরিয়েও জমি চাষাবাদ উপযোগী করা যাচ্ছে না। সরকারের একের পর এক প্রকল্পেও মেলেনি সমাধান। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। একজন প্রার্থী ভোটার পিছু সর্বোচ্চ 10 টাকা করে খরচ করতে পারবেন। এছাড়া প্রিজাইডিং অফিসারকে ভোট কেন্দ্র বন্ধ বা খোলা রাখার ক্ষমতা দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের 46টি অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আদালতকৃত ঘোষিত ফেরারি আসামিরা ভোটে অংশ নিতে পারবেন না বলে উল্লেখ করে তিনি বলেন, ভোটারবিহীন কিংবা এজেন্টবিহীন নির্বাচন আর বাংলাদেশে হবে না। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনা চুলচেরা বিশ্লেষণ করে দীর্ঘ সময় আলাপ আলোচনার পর গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশোধনে 46টি অনুচ্ছেদে পরিবর্তন এনে মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে কি কি থাকছে তা নিয়ে বুধবার গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে। সংসদ সদস্য পদের জন্য জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 50,000। আর একজন প্রার্থী ভোটার পিছু খরচ করতে পারবেন সর্বোচ্চ 10 টাকা। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। পোলিং স্টেশনের তালিকাটা এখন থেকে জেলা নির্বাচন কর্মকর্তা এটা তৈরি করবেন। কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে, 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। আগে আপনার জামানতের অর্থ পরিমাণ ছিল 20,000 টাকা, এটাকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। এই ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, অর্থাৎ যে কনস্টিটিউয়েন্সিতে যত ভোটার, এর হয় 10 টাকা পার ভোটার হারে অথবা 25 লক্ষ, যেটা সর্বোচ্চ সেটা করতে পারবেন। এখানে একটা ফ্লেক্সিবিলিটি অ্যাড করা হয়েছে। একক প্রার্থী থাকলে সেই আসনের ব্যালটে থাকবে না ভোট। প্রিজাইডিং অফিসারের হাতে রাখা হয়েছে কেন্দ্র বন্ধ বা চালু রাখার ক্ষমতা। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে ও প্রতীক সংরক্ষিত থাকবে। আর আদালতকৃত যারা ফেরারি ঘোষিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। কর্মকাণ্ড, রাজনৈতিক দল আপনার হয় নাই, অবৈধ ডিক্লেয়ার হয় নাই, বাতিল হয় নাই, কিন্তু তাদের কর্মকাণ্ডের উপরে সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। আইন মন্ত্রণালয় সংশোধনীগুলো খতিয়ে দেখার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে সবাইকে সজাগ থেকে চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলতে থাকলে উন্নয়ন হবে না দেশের। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাতীয় পার্টি দৃশ্যপট থেকে সরে গেলেও শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এখনও সক্রিয় আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় সংকটে রাজনৈতিক অঙ্গনে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। নানা শর্ত জুড়ে নির্বাচন পেছানোর পায়তারা থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আসছে অন্তর্বর্তী সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। জাতীয় পার্টি এখনও আওয়ামী লীগের সহযোগী হিসেবে সক্রিয় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এই কথা বলেন তিনি। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সেই জুলুমকে সমর্থন জানিয়েছে, তাদের সহযোগী ভূমিকা পালন করেছে। 14 দল এখন পর্দার অন্তরালে চলে গেছে, তাদের চেহারাও দেখা যাচ্ছে না, তাদের সংগঠনের কথা শোনা যাচ্ছে। ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র। রাজধানীর বনানীতে একটি হোটেলে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাজ করা উচিত। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেল। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেক ঠিক, এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিতে আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব, আমাদের কোনো কৃতিত্ব না। আমি আমার দায়িত্ব পালন করেছি নাগরিক হিসেবে। আমরা এখন সামনের দিকে যাই, এটা বেচা বিক্রির তো দরকার নেই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো। আমরা ঐক্যবদ্ধভাবে জাতি হিসেবে একসাথে এগিয়ে যাই। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে স্থানীয় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের কঠিন জবাব দেবে জনগণ। নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন, আমরাও সবাই সচেষ্ট থাকব। কোনো ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। পরে শহরের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি বের করে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে সাদা পাথর লুটে বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরাও জড়িত এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে ঘটনার অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। প্রাথমিকভাবে রাজনীতিবিদ ও প্রশাসনের 42 জনকে শনাক্ত করেছে দুদক। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুট, উদ্ধার ও প্রতিস্থাপন। সম্প্রতি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে আসে সাদা পাথর ইস্যু। এর মধ্যেই অভিযান চালায় সিলেটের দুদক অফিস। ঘটনার পর এর পেছনে রাজনীতিকদের জড়িত থাকার নাম উঠে আসে। এবার দুদকের প্রাথমিক অনুসন্ধানেও মিলল এর প্রমাণ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সাদা পাথর লুটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 42 জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে, যাদের মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতাও ছিল। যাদের বিষয় প্রতিবেদনে ইতিমধ্যে এসেছে তাদের বিষয় পত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। বিকাশ বা নগদে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাওয়া যাবে প্রশ্নপত্র। এমন প্রলোভনে প্রতারণার শিকার হচ্ছেন অনেক চাকরি প্রত্যাশী। এমনই এক প্রতারক চক্রের মূল হোতাকে আটক করেছে সিআইডি। শুরু করব আমাদের সাথে। প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নের 90% সাজেশন পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চটকদার বিজ্ঞাপন থেকে সতর্ক হয় পিএসসি। বিষয়টি তদন্ত করতে তাৎক্ষণিক সিআইডিকে জানায় সংস্থাটি। এবং এই ল্যাপটপ, মোবাইল ফোন পরে অভিযোগের তদন্তে নামে সিআইডি। বুধবার সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মাত্র 200 টাকা থেকে 1600 টাকায় সাজেশনের আড়ালে প্রশ্ন দেওয়ার প্রলোভনে অসংখ্য চাকরি প্রত্যাশীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় আতাউর রহমান নামে এক ব্যক্তিকে। এক্সক্লুসিভ শর্ট সাজেশন দিয়ে প্রশ্নপত্রের নামে পিডিএফ কপি সহ হোয়াটসঅ্যাপ এবং ইনবক্সে, এবং যে বিকাশ করে টাকা দিচ্ছে, বিকাশ স্টেটমেন্ট আমরা অ্যানালাইসিস করেছি, যে বিকাশ করে যে টাকা দিচ্ছে সে শর্ট সাজেশন পাবে, তারটা যায় ইনবক্সে, কারোটা গিয়েছে কুরিয়ারে। আমরা সকল তথ্য উপাত্ত
তদন্তের নিরিখে বিশ্লেষণ করে স্যাঙ্গুইন সুনিশ্চিত হয়েছে যে এই আসামি জড়িত। সংবাদ সম্মেলনে চাকরি প্রত্যাশীদের প্রতারক চক্রের এমন ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক। চাকরি প্রার্থীদের প্রতি একটা অনুরোধ, আপনারা দয়া করে এই জাতীয় কোনো চক্রের দ্বারা বিভ্রান্ত হবেন না। কোনো সাজেশন, কোনো প্রশ্নর কপি এটা কারো কাছে কোনো রকমই ভাবে যেতে পারে না। চক্রের সঙ্গে আরও কারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করছে সিআইডি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের সময় 5 আগস্ট যাত্রাবাড়ি থানা থেকে লুট হওয়া 8টি সাউন্ড গ্রেনেড, একটি পিস্তল ও কয়েক রাউন্ড বুলেট উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে একজনকে। আলাদা অভিযানে আরও 2টি পিস্তল, বেশ কিছু বুলেট, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মাদক জব্দ করা হয়েছে। গণ অভ্যুত্থানে 5 আগস্ট যাত্রাবাড়ি থানাসহ দেশের বেশ কিছু থানা ক্যাম্প থেকে লুট হয় অস্ত্র, গোলাবারুদ। পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধার। অস্ত্রধারী সন্ত্রাসী। বুধবার এক সংবাদ সম্মেলনে র্যাব 10-এর পক্ষ থেকে তুলে ধরা হয় অস্ত্র উদ্ধারের পরিসংখ্যান। র্যাব 10 5 আগস্টের পরবর্তী সময় থেকে এ পর্যন্ত 160টা অস্ত্র উদ্ধার করেছে এবং গোলাবারুদ হলো 7394 রাউন্ড। এর বেশিরভাগই কিন্তু আমাদের লুট হওয়া গোলাবারুদ। সংস্থাটি জানায়, চাঁদপুর এবং যাত্রাবাড়ি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যাত্রাবাড়ি থানা থেকে লুট হওয়া পিস্তল, গুলি ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছেন তারা। গ্রেফতার করা হয়েছে একজনকে। প্রথমে 4টা আমরা উদ্ধার করি, পরের দিন তার দেওয়া তথ্য মতে আরও 4টা গ্রেনেড আমরা উদ্ধার করি। তারা যেটা বলে যে ধোলাইপাড়ের এলাকা থেকে পেয়েছে, মানে পরিত্যক্ত অবস্থায় ছিল, ওখান থেকে তারা পেয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের যে সিরিয়াল নাম্বার, সেটা আমাদের লুট হয়ে যাওয়া যেই অস্ত্রগুলো ছিল পুলিশের, সেই সিরিয়াল নাম্বারের সাথে মিলিয়ে দেখা গেল যে যাত্রাবাড়ি থানা থেকে 5 আগস্ট লুট হওয়া একটা তরাস পিস্তলের একটি। যাত্রাবাড়ি থানাধীন বিবির বাগিচা এলাকায় ফ্যান্টাসি টাওয়ারে একটি ফ্ল্যাটে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে ওখান থেকে আমরা 4টা গ্রেনেড, সাউন্ড গ্রেনেড আমরা উদ্ধার করি। তারপরে এখানে আমরা একজনকে গ্রেপ্তার করি। 1 কোটি টাকা ঘুষের চুক্তিতে প্রায় 238 কোটি টাকার সম্পদ বাড়িয়ে আয়কর নথিতে যুক্ত করার সুযোগ নিয়েছিলেন এসএ পরিবহনের স্বত্বাধিকারী সালাউদ্দিন আহমেদ। এমন তথ্যই জানিয়েছে এনবিআর। এই ঘটনায় এরই মধ্যে সাময়িক বরখাস্ত হয়েছেন অভিযুক্ত সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু। জব্দ করা হয়েছে সালাউদ্দিন ও তার আইনজীবীর ব্যাংক হিসাব। তদন্ত শেষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে চায় সংস্থাটি। 38 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কর অঞ্চল 5-এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার এমন সিদ্ধান্তের পর থেকেই সামনে আসতে থাকে ওই ঘুষকাণ্ডের পেছনের নানা তথ্য। বুধবার এনবিআর এর সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা গেছে, কর ফাঁকি দিতে 237 কোটি 59 লাখ টাকা যুক্ত করা হয়েছে এসএ পরিবহনের স্বত্বাধিকারী সালাউদ্দিন আহমেদের আয়কর নথির সম্পদ বিবরণীতে। এজন্য মোট ঘুষ লেনদেনের চুক্তি হয়েছিল 1 কোটি টাকা। এই ঘটনার জেরে সালাউদ্দিন ও তার আইনজীবীর ব্যাংক হিসাব জব্দ করে লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর। তদন্ত শেষে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চায় সংস্থাটি। এর বাইরেও আরও কিছু সংস্থা আছে যারা এই ধরনের কাজকে নির্মূল করার জন্য কাজ করছে, এই ধরনের কাজ যেন না হয় তার জন্য কাজ করছে। আমার মনে হয় সব ধরনের এজেন্সি থেকে এটাই কাজ হওয়া দরকার। আমাদের দিক থেকে যে স্টেপগুলো নেওয়ার সুযোগ আছে সেটা অবশ্যই এনবিআর নেবে। কর জিডিপির অনুপাত বাড়াতে সৎ করদাতা ও কর্মকর্তাদের উৎসাহিত করার পাশাপাশি ঘুষ দুর্নীতি বন্ধে কোনো ছাড় দিতে চায় না এনবিআর। কালেক্টিং রেভিনিউ ফর দ্য কান্ট্রি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বিমানের যান্ত্রিক গোলযোগে ফুটবলারদের নেপাল যাত্রায় বাধা। প্রায় 6 ঘন্টা পেছালো ফ্লাইট। প্রীতি ম্যাচ খেলতে সন্ধ্যায় ঢাকা ছাড়বেন জামাল তপুরা। ইউনিয়ন ব্যাংক থেকে এস আলমের নেয়া 28,000 কোটি টাকার বিপরীতে 1,000 কোটি টাকাও জামানত নেই। বাংলাদেশ ব্যাংককে নিজেদের সর্বশেষ অডিট রিপোর্টে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ। ব্যাংক একীভূতকরণের উদ্যোগের সঙ্গে একমত বলেও জানান তিনি। অন্যদিকে শুনানিতে মার্জারের বিপক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে এক্সিম ব্যাংক।
শরিয়া ভিত্তিক ব্যাংক মার্জারে ব্যাংকগুলোর সর্বশেষ শুনানিতে যেন অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। ব্যাংকগুলোর সর্বশেষ পরিস্থিতির বিষয়ে শুনানিতে এসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর এবার ইউনিয়ন ব্যাংক জানালো ২৮,০০০ কোটি টাকা নামে বেনামে লোপাট করেছে এসালম, যা মোট মূলধনের ৯২%। এমনকি যাদের নামে ঋণ নেওয়া হয়েছে তাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইউনিয়ন ব্যাংকে এই মুহূর্তে ২৬,০০০ কোটি টাকা আমানত আছে জানিয়ে চেয়ারম্যান বলেন, আমানতকারীরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেদিকে গুরুত্ব দেওয়া হবে। এসালাম ওই টাকাটা বের করে নিয়ে বেনামে হয়তো তাদেরকে দিয়েছে, এটা তো ওইভাবে কোনো রেকর্ড আমরা পাই না। আমরা পাই কার নামে একটা বিনিয়োগ আছে, একটা ফেক লোকের নামে, সেই টাকাটা ব্যবহার করেছে কিভাবে, এটা আপনার ওই মানি লন্ডারিং, লেয়ারিং, এই সমস্ত পদ্ধতিতে মানি ট্রেল করে এটা বের করবে, সেটা তো দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য যে সমস্ত সংস্থা আছে তারা চেষ্টা করে যাচ্ছে। বৈঠক শেষে ব্যাংকের চেয়ারম্যান জানান, ব্যাংক একীভূতকরণ এবং পুনর্গঠন যে উদ্যোগী নেওয়া হোক তার সঙ্গে একমত ইউনিয়ন ব্যাংক। এটার সামারাইজ পয়েন্টে ওনাদের রিপোর্টও আছে, আমরা তার সাথে দ্বিমত প্রকাশ করতে পারি নাই। আমানতকারীদের স্বার্থ সমুন্নত রাখা হবে, সুরক্ষিত থাকবে। তাদের ব্যাপারে তাদেরকে হয়তো একটু ডিলে হচ্ছে বা একটু টাইমলি পাচ্ছেন না, কিন্তু আমানতকারীদের আমানত ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংক এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিয়ন ব্যাংকের সাক্ষাৎ শেষে একীভূতকরণের তালিকায় থাকা এক্সিম ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়। বরাবরের মতো মার্জারের বিপক্ষে তাদের অবস্থান। এখন পর্যন্ত ৩টি ব্যাংকের শুনানি অনুষ্ঠিত হলো। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার রাজশাহী বিভাগের খবর। রাজশাহী বিভাগের সবকটি জেলায় জমি সংক্রান্ত প্রায় প্রতিটি দেওয়ানি মামলা চলছে ২ থেকে ৩ দশকেরও বেশি সময় ধরে। বছরের পর বছর ধরে মামলা চালাতে গিয়ে অনেক বিচার প্রার্থী হয়েছেন নিঃস্ব। রাষ্ট্রপক্ষের কৌশলীরা জানান, বিচারক স্বল্পতা ও অবকাঠামো উন্নয়ন সহ আইনি কয়েকটি ধাপ পেরিয়ে জমি সংক্রান্ত মামলার বিচার কাজ শুরু হওয়ায় বাড়ছে মামলার জট। এতে ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। ৫ বিঘা জমি নিয়ে বিরোধের জেরে রাজশাহীর বাগমারা মধুপুর গ্রামের আজিমুদ্দিন মাস্টার ২৭ বছর আগে আদালতে মামলা করেন। ৩ বছর আগে তিনি মারা যাওয়ায় তার ছেলে ফজলুর রহমান ঘুরছেন আদালতের বারান্দায়। বাদী বিবাদী ও সাক্ষীদের অনেকেই মারা যাওয়ায় এখনও নিষ্পত্তি হয়নি মামলাটি। রাজশাহীর বিভিন্ন আদালতে চলমান ১ লাখেরও বেশি জমি সংক্রান্ত দেওয়ানি মামলার দীর্ঘসূত্রিতার কারণে চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। এদিকে একই অবস্থা নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা রঞ্জিত মণ্ডলেরও। ১ বিঘা জমি প্রতিবেশীরা দখল করে নেয়ায় ২৭ বছর ধরে আদালতে মামলা চালাতে গিয়ে সর্বশান্ত তিনি। মামলা নিষ্পত্তি না হওয়ায় আলিমুদ্দিনও ঘুরছেন 2 দশকেরও বেশি সময় ধরে। এছাড়া বগুড়া ও নাটোরে প্রতিদিনই আদালত চত্বরে ঘুরে ঘুরে ক্লান্ত বিচার প্রার্থীরা। এই মামলা করছে আমার বাবা মারা গেছে, আমার ছোট ভাই করতো, আমার ছোট ভাই মরে গেছে, আমার চাচাতো ভাই করতো, চাচাতো ভাই মরে গেছে। আমি ২২ সাল থেকে এসে এই মামলার ভিতরে জড়িত হয়েছি। এখন পর্যন্ত মামলার কোনো রায় পাই। ভাড়া দিয়েছিলাম, বাবা মরার পর তারা অস্বীকার করেছে যে আমরা কিনেছি। ৩-৪ বছরের মধ্যে শেষ হয়ে গেলে মামলাটা ভালো হতো। অনেকগুলো হাত বদল হয়ে গেছে বাদীর, তবু মামলাটা শেষ হচ্ছে না। হ্যাঁ, শুধু আমরা একটা জিনিস পাচ্ছি, তারিখ। আইনজীবীরা বলেন, মামলা দায়েরের পর বিবাদী ও ওয়ারিসদের কাছে সমন জারির নোটিশ পাঠাতে ১.৫ থেকে ২ বছর সময় লাগে। এছাড়া আইনি কয়েকটি ধাপ পেরিয়ে জমি সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। তাই আদালতে বাড়ছে মামলার জট। অনেক টাইমে আমাদের সিভিল মামলাগুলো সাক্ষী স্টেজে একটা সাক্ষীতে অনেক সময়ের প্রয়োজন হয়। একটা মামলা যখন জাজমেন্টের ওই সময়তে অনেক বিচারক বদলি হয়ে যায়, তখন নতুন যে বিচারক আসে সে সময়তে আবার তাকে বুঝতে হয়। এই বুঝতে যেয়ে অনেক সময় চলে যায়। রাষ্ট্রপক্ষের কৌশলীরা জানান, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিচারক সংকট দূর হলে কমে আসবে জমি সংক্রান্ত মামলার জট। সার্ভিস প্রক্রিয়াতে যদি আমাদের নতুনত্ব কিছু আনা যায়, স্বল্প সময়ের ভিতরে এই নোটিশ জারির প্রক্রিয়াটা যদি করা যায়, তাহলে পরে কেসটা এগিয়ে যাবে। জজের পরিমাণ আছে অপ্রতুল, মামলার পরিমাণ বেশি, কোর্টের এজলাস নেই, কোর্টের ওইভাবে সাপোর্ট নেই, ব্যস্ত কোর্টগুলোতে ওই কম্পিউটার টাইপ করার লোক নেই। এইগুলি যদি দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা কমেই আসবে। সংশ্লিষ্টরা জানান, বিভাগের ৮ জেলায় জমি সংক্রান্ত ৫ লাখেরও বেশি মামলা বিচারাধীন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
ওষুধের দাম বেড়েছে প্রকারভেদে ৮০ থেকে ১০০% পর্যন্ত। আর এই বাড়তি দামের সুযোগে নওগাঁর বিভিন্ন ফার্মেসি সয়লাভ হয়েছে মানহীন ও ভেজাল ওষুধে। মাঝে মধ্যে অভিযান চালানো হলেও বন্ধ হচ্ছে না এই কারবার। ভুক্তভোগীরা বলছেন, এতে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাড়ছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে অসাধু ব্যবসা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিস্তারিত এমআর রকি রিপোর্টে। দোকানের গ্যালারিতে থরে থরে সাজানো জীবন রক্ষাকারী ঔষধ। বাইরে থেকে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল। চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন হাতে নিয়ে রোগীরা ছুটে আসছেন এসব ফার্মেসিতে, কিন্তু অধিক মুনাফার লোভে ব্যবসায়ীরা কৌশলে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন মানহীন ও ভেজাল ঔষধ। বাজারে ওষুধের দাম বেড়েছে প্রকারভেদে ৮০ থেকে ১০০% পর্যন্ত। এ সুযোগে অধিক মুনাফার আশায় অনেক ফার্মেসি কম দামে ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্রেতাদের হাতে দিচ্ছেন মানহীন ও ভেজাল ওষুধ। এতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। তাদের ব্যবসায়ী স্বার্থে তারা এই দোকানগুলোতে মানহীন ওষুধ চমক লাগানো ফাইল দিয়ে তারা বিক্রি করছে। ওষুধের দামও প্রচুর বেশি হয়েছে, কিনতে তো আমাদের একেবারে হিমশিম। জোর করে অনেকগুলো ওষুধ লিখে দেয়, রোগীরা এই বিষয়গুলো নিয়ে বারবারই ভোগান্তি হয়। সম্প্রতি নওগাঁ জেলা স্বাস্থ্য বিভাগ ও ঔষধ প্রশাসন একাধিক ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও মানহীন ওষুধ জব্দ করা হয়। ঔষধ যাতে সঠিকভাবে সংরক্ষিত হয়, তাপমাত্রা সঠিকভাবে সংরক্ষিত থাকে, সেইগুলো নজর রেখে যেন ড্রাগ সুপার এগুলোকে সুপারভিশন করে। ফার্মেসিগুলো লাইসেন্স নেই, তাদেরকে আমরা রেগুলার মামলা দিচ্ছি এবং আমাদের মোবাইল কোর্টে মামলা অব্যাহত আছে। অধিক মুনাফার আশায় জীবন রক্ষাকারী ওষুধের বাজারকে নষ্ট করছে কিছু অসাধু কারবারি। সমিতি থেকে তাদের বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতা। সংস্কার করে যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামীতে এটা আরো ঝুঁকিপূর্ণের মধ্যে চলে যাবে। গত আগস্টে 4টি অভিযানে 99,000 টাকা জরিমানা করে ঔষধ প্রশাসন। ঔষধ প্রশাসনের তথ্যমতে জেলায় 4,800 ফার্মেসি রয়েছে, যার মধ্যে নিবন্ধন রয়েছে 2,700। মানহীন ও ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রশাসনের শক্ত নজরদারি ছাড়াও সচেতনতার তাগিদ দিচ্ছে বিশিষ্টজনরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 46, যা ভালো, বাতাসের আর্দ্রতা 62%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 63, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82। রাজশাহী বিভাগে বায়ুমান 61, যা সন্তোষজনক, আর্দ্রতা 62। সিলেট বিভাগে বায়ুর মান 68, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 52%। খুলনা বিভাগের বায়ুমান 60, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 81। বরিশাল বিভাগে বায়ুর মান 61, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 67। রংপুর বিভাগের বায়ুমান 62, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 60। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 67%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকায় 46 আর সবচেয়ে খারাপ সিলেটে 68। বেপরোয়া গতি ও ট্রাফিক আইন না মানায় আজও সড়ক দুর্ঘটনায় 3 জেলায় মৃত্যু হলো 4 জনের। সিরাজগঞ্জের সদরে স্পিড ব্রেকার ও স্থায়ী ট্রাফিক পুলিশের অভাবে মারা গেলেন পথচারী। মাদারীপুরে মোটরসাইকেলের বেপরোয়া গতি প্রাণ নিল আরোহীর। আবারও সড়কে প্রাণ হারালো পথচারী। প্রতিবাদে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ এলাকাবাসী। বুধবার সকালে সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজারে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক বেলাল হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তারা সড়কের দুপাশে স্পিড ব্রেকার ও স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি জানান। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। আমরা এই বাজারের দুই পাশে দুটি স্পিড ব্রেকার চাই। পিপুলবাড়িয়া হরিণা বাজারে নিয়মিত এবং স্থায়ী ট্রাফিক ব্যবস্থা আমরা চাই।
এদিকে মোটরসাইকেলে করে বান্দরবান থেকে বরিশালে যাচ্ছিলেন মশিউর রহমান। পথে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের বন্দরখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক দায়িত্ব নেয়ার মাত্র 2 মাসের মাথায় অগাস্টে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল 1,22,000 কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। মাসভিত্তিক কন্টেইনার হ্যান্ডলিংয়ে এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। এতে কন্টেইনার পরিবহন যেমন বেড়েছে, সেই সঙ্গে কমেছে বহির্নোঙরে জাহাজের অপেক্ষমান সময়ও, যা সামগ্রিকভাবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সক্ষমতা বাড়াবে। বিস্তারিত ফেরদৌস লিপি রিপোর্টে। গত 7 জুলাই চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেডকে। দায়িত্ব নেওয়ার পর থেকে এনসিটিতে প্রতিদিন গড়ে 3,500-এর বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা হচ্ছে, যা আগে ছিল 2,500-এর মতো। বুধবার সিডিডিএল আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগস্টে টার্মিনালটি 4টি জেটি ব্যবহার করে জাহাজ থেকে 1,22,517 TEUS কন্টেইনার ওঠানামা করা হয়। মাসভিত্তিক কন্টেইনার হ্যান্ডলিংয়ের এই সংখ্যা এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। গত বছর আগস্টের তুলনায় আমরা আমাদের জেটিতে কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে প্রায় 26.7%। দক্ষতার সঙ্গে কন্টেইনার হ্যান্ডলিং করায় টার্মিনালে জাহাজের গড় অবস্থান কমার পাশাপাশি কমেছে বহির্নোঙরে জাহাজের অপেক্ষার সময়ও। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে জাহাজের টার্নারাউন্ড টাইম 61 ঘন্টা থেকে কমিয়ে 57 ঘন্টায় নামিয়ে এনেছি। জাহাজ হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, ফলে বহির্নোঙরে জাহাজের ওয়েটিং টাইম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 2024-25 অর্থবছরে এই টার্মিনালে 12,81,000 TEUS কন্টেইনার হ্যান্ডলিং হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। এক মঞ্চে দেখা গেল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের 80 বছর পূর্তিতে চীনের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে শির পাশে ছিলেন পুতিন ও কিম। এদিকে কিম ও পুতিন একসঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ার 70 মিনিটের মহড়া ও শৈল্পিক কুচকাওয়াজে প্রদর্শিত হয় সর্বাধুনিক সামরিক প্রযুক্তি। আকাশে ড্রোন, হাইপারসোনিক মিসাইল আর সড়কে ভারী ট্যাঙ্কের সমারোহে শি জিনপিং তুলে ধরেন বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক শক্তি। প্রথমবারের মতো প্রদর্শিত হয় DF-61 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, JL-3 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। বিশ্লেষকদের মতে এই মিসাইল ও হাইপারসোনিক অস্ত্রগুলো মূলত মার্কিন নৌবাহিনী ও তাইওয়ান প্রণালীতে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি ঠেকাতে ব্যবহারযোগ্য। মহড়া মঞ্চে শি জিনপিং বলে, চীনের পিপলস লিবারেশন আর্মি সবসময় সরকার ও জনগণের নির্ভরযোগ্য বাহিনী। তিনি সেনাদেরকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অবদান মনে রেখেছেন কিনা। এ সময় ট্রাম্প বিদ্রুপাত্মক ভঙ্গিতে লিখেছেন, শি ও চীনের জনগণের জন্য শুভেচ্ছা রইল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। বিমানের যান্ত্রিক গোলযোগে নেপাল যাত্রায় বাধার সম্মুখীন ফুটবলাররা। প্রায় 6 ঘন্টা পেছালো ফ্লাইট। দুপুর 1:30টার পরিবর্তে প্রীতি ম্যাচ খেলতে সন্ধ্যা 7টায় ঢাকা ছাড়বেন জামাল তপুরা। এই 2 ম্যাচকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন হেড কোচ হ্যাভিয়ার কাবরেরা। হামজা, সমিত, ফাহমেদুলরা না থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক জামাল ভুঁইয়া। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 3 দিন আগে নেপাল যাত্রা বাংলাদেশ ফুটবল দলের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেকটাই চনমনে পুরো দল। সমর্থকদের সেলফি আবদারও হাসি মুখে মেটালেন জামালরা।
তবে নির্ধারিত সময়ে ঢাকা ছাড়তে পারেনি লাল সবুজ দল। বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে পিছিয়ে যায় বাংলাদেশ দলের ফ্লাইট, যা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন জাতীয় দলের ম্যানেজার। টেকনিক্যাল প্রবলেমের কারণে এখন ফ্লাইট দিতে পারছে না, সন্ধ্যা 7টার সময় দিবে। তো যেহেতু আমাদের ওখানে 3:30টার মধ্যে আমাদের প্রোগ্রাম সব কিছু সেট করা ছিল, তো সেক্ষেত্রে আমরা তো তাদের কাছে ক্লেম করতেছি যে এটা তো হইতে পারে না। নেপাল ম্যাচের আগে লম্বা সময় ধরে ক্যাম্প করেছে কাবরেরা বাহিনী। যদিও ক্লাব থেকে ছাড়পত্র না পাওয়ায় অনেকটা দেরিতে যোগ দিয়েছেন কিংস ফুটবলাররা। তাই নেপাল মিশনের আগে প্রস্তুতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কোচ ও অধিনায়কের মাঝে। প্রস্তুতি যা হয়েছে তা নিয়ে আমি সন্তুষ্ট। ফুটবলাররা ভালো ছন্দে আছে। আমরা যে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছি সেখানে সবাই গোল পেয়েছে, যেটা খুবই ইতিবাচক। ওরা যদি আগে জয়েন করতে পারে তাহলে টিমের জন্য ভালো, বাট এই কিংস ডিসিশন ছিল তো ওরা 31 তারিখ জয়েন করবে, সো এটা বাপ হয়ে কিছু করতে পারবে না। নেপালের বিপক্ষে এই ম্যাচ দুটিকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। দলে নেই হামজা, সমিত, ফাহমিদুল ছাড়া বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। যদিও তা নিয়ে দুশ্চিন্তা নেই অধিনায়ক জামাল ভুঁইয়ার। আমরা নিজে বিশ্বাস করি জয় সম্ভব, বাট আমরা জানি নেপাল একটা কম্পিটিটিভ টিম আর একটা ভালো টিম, বাট জয় সম্ভব। আগামী 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটার পিছু সর্বোচ্চ 10 টাকা খরচ করতে পারবেন একজন প্রার্থী। ফেরারি আসামি অংশ নিতে পারবেন না ভোটে। আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠালো ইসি। নির্বাচন বানচালে দেশ বিদেশের ষড়যন্ত্র দেখছে বিএনপি। জাতীয় পার্টির বিরুদ্ধে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই বন্ধের আহ্বান। এবং ডাকসু নির্বাচন বানচালের শঙ্কা বৈষম্য বিরোধীদের। ব্যালটের জবাব দিতে চায় ছাত্রদল। 9 সেপ্টেম্বর ভোট হতে বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।